দক্ষিণ সৈয়দপুরে জিও ট্যাগিংয়ে দুর্নীতির অভিযোগ, রাতের অন্ধকারে টাকার লেনদেনের ভিডিও ভাইরাল। কাছাড় জেলার দক্ষিণ সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহে জিও ট্যাগিং প্রক্রিয়াকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে জিও ট্যাগিং করিয়ে দেওয়ার নামে ওই গ্রুপের সদস্যার প্রতিনিধি রাকিব হোসেন সহ আরও কয়েকজন টাকা সংগ্রহ করে সিন্ডিকেট চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গভীর রাতে প্রায় 1:30 দিকে। এক প্রত্যক্ষদর্শী গোপনে টাকার লেনদেনের ঘটনাটি ভিডিওতে ধারণ করেন, যেখানে স্পষ্টভাবে অর্থের আদান প্রদান দেখা যায়। পরে সেই ভিডিওটি এলাকায় ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, যাদের ইতিমধ্যে পাকা ঘর রয়েছে তারা মাত্র 500 টাকার বিনিময়ে জিও ট্যাগিং করিয়ে নিচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্র ও ঘরহীন মানুষ যারা প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী হওয়ার কথা তারা টাকা দিতে না পারায় বঞ্চিত হচ্ছেন। কয়েকজন গ্রুপ সদস্য জানান, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গোপনে এই ধরনের সিন্ডিকেট চালানো অত্যন্ত দুঃখজনক। দক্ষিণ সৈয়দপুর জিপির কয়েকজন সাধারণ সদস্যের বক্তব্য, আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যারা ঘুষ লেনদেনে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রকল্পের নামে এমন অনিয়ম ও অর্থ লেনদেন বন্ধ করতে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে উদাহরণমূলক ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। মানে যারা যারা সব শিক্ষিত মানুষ বুঝতে পারে তারা দিনও করলে তারা পয়সা দিত না, তারা আইন দেখাইব এটা বলে। আর রাত্রে হলে যারা গরিব মানুষ অশিক্ষিত মানুষ বুঝে না, তারা লোক একটা সিন্ডিকেট মানে রাত্রে তারা 2টা করে খায় শুরু, 12টা করে খায় শুরু হয়, পুরা রাত খায় শুরু হয়। আমি বাগপুর সোনারগাঁ জেলা পরিষদ প্রতিনিধি ঢাকা মজুমদার। আমরা মানুষে কিছু কিছু মানুষের ফাইন না, কিছু কিছু আছে গ্রুপ মেম্বার দেখা যায় তারা ভোট দিচ্ছে না, হে বুঝতো না, তার পূজা বাপর সম্পত্তিটা তার নিজন হওয়া, এটা হে ভোট দিল না, তারা করতো না। এর লাগে আমরা আর কিছু আমরা যেটাই বলেন এই পার্সোনালি আমরা কিছু মানুষ লইয়া গিয়ে করি, করতে সময় তারা বাধা কিন্তু বাক্কা ডিস্টার্ব দিয়ে মানুষ অফিস স্টাফ লইয়া যারা গভর্নমেন্ট এমপ্লয়ি মাস্টার দিয়ে তারা টাকা খাই না, তারা আমরা লগে যাই। আর যারা এই ডিপি অফিসের ট্যাক্স খেলার তারা 500 টাকা ভিজিট করা, তারা আমরা লগে পয়সা পাই না, তারা যেতেও চাই না। তারা বলছে আমরা মানুষের বাধা দেয়, তারা সিস্টেম বানাই দিয়েছি। দক্ষিণ সৈয়দপুর টোটাল করাপশনের জন্য চলে। আপনি তো দক্ষিণ সৈয়দপুর জিপির 6 নম্বর গ্রুপের মেম্বার জানি আক্তার হোসেন, আপনি এই বিষয়ে কিটা প্রতিক্রিয়া দিলেন? না, এই বিষয় লাগে নিয়ে পারে আমি অলরেডি ইলেকশনের আগে হয়েছি মহকুমার প্রতিনিধি, 6 নম্বর গ্রুপের মেম্বার। আমি জিপিত আওয়ার আগেও আমি ইলেকশন খালাইতেও বলছি যে দুর্নীতি খালাই শেষ হওয়া মাত্র ইলেকশন খালাইবার লাগে। আর এখনো আমার গ্রুপে কোনো দুর্নীতি নাই, খাইলে এপি আছেন, জেলা পরিষদ অন্য অন্য মেম্বার আছেন, ফাইন জিনিস ইলা জানি ঢুকা কোনো অসুবিধা নাই। আমি আগেও জেলা কথা কইছি, এখন ওলা কথা কই, আমি আমার পকেট থেকে লাগলে এরা খানি দিয়ে কোনটা খাওয়াই না। আর কিতা কইতাম, আর কোনটা খর আসেন ও যে 500 টাকা লোয়ার কিতা লোয়ার কিতি লোয়ার ওগুর পিছে যে মাপ নাই, এগু ডাইরেক্ট ওরা অ্যাকশন হইতো হয় কেস হইতো, আর কোনো আমি এগুত নাই। একটা কি নে বাড়িয়ে যাইতে আরো বাড়িবা, এটা যদি অনুরোধ আমরা দুর্নীতি মুক্ত করি না, আগে দিয়ে আরো বাড়িবা আর অ্যাকশন নিবা। আপনার গ্রুপে তো আপনি জিওটেক করাইছেন, এই জিওটেকের বিনিময়ে কোনো টাকার লেনদেন করছেন না? এলা কোনটা নাইলে আপনারা কাছে গেছেন, কত এপি আছেন, জেলা পরিষদ আছেন, কোন অ্যাকশন গেছেন? বাকিরা কিটার লাগি তারা লয়, এটা তো আমি কইতাম পারতাম না। বাকিরা তো আমার গ্রুপ না, আমি তারা তো উবে উলে কইয়া দিছি পয়সা পড়ে কোনটা লইয়া না, অসুবিধা আছে, ভেজাল আছে। সসম্মান পয়সা দিকে দিতে আজ খালকু না, সসম্মান দেখলে না ভেজাল তো। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছাড়ের আসাম মেঘালয় সীমান্তের দিগরখালে বাজেয়াপ্ত করা হয় সন্দেহজনক একটি বার্মিজ সুপারি ভর্তি ট্রাক। শনিবার ভোরে এই ট্রাকটি বাজেয়াপ্ত করেন নবাগত গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ মহেশ্বরী দাস। প্রাপ্ত খবর মতো জানা গেছে, এই ট্রাকটি সন্দেহজনক বার্মিজ সুপারি নিয়ে মেঘালয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 6 নম্বর জাতীয় সড়কের পুরনো শিবনগর স্থিত এমবিআই চেক গেটের সামনে আটক করে। পুলিশ ট্রাকে অভিযান চালিয়ে সন্দেহজনক বার্মিজ সুপারি উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় NL 01AA3569 নম্বরের ট্রাক। আটক করা হয় ট্রাক চালক রুহুল আলমকে। বর্তমানে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন রুহুল আলম।
ইমরুল হোসেন বরভূয়ার রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তেলিয়ামুড়ায় পুলিশের অভিযানে হদ্রাই থেকে বাজেয়াপ্ত 3,500 বোতল ফেন্সিডিল ও অ্যাসকপ। তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশ অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। হদ্রাই এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় 3,500 বোতল ফেন্সিডিল ও অ্যাসকপ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকারও বেশি। অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ। তার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টিএসআর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা। সূত্র অনুযায়ী এই অভিযানটি একটি সক্রিয় নেশা পাচার চক্রের গতিবিধি নজরে আসার পরই পরিকল্পনা করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান, অভিযান সফল হয়েছে, তবে তদন্ত এখনো চলছে। নেশা পাচারের মূল চক্রকে চিহ্নিত ও গ্রেপ্তার করতে আরো পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর সমগ্র তেলিয়ামুড়া মহকুমা এলাকায় নেশা বিরোধী অভিযানে পুলিশের সক্রিয় ভূমিকা ও কঠোর অবস্থানের প্রশংসা শুরু হয়েছে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। তবে স্থানীয় মহলের একাংশের দাবি, বাজেয়াপ্ত করা 3,500 বোতলের বাইরে আরো বিপুল পরিমাণ নেশাদ্রব্য মজুদ থাকতে পারে, যা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हदरई है, वहाँ पे हमने पूरी पुलिस टीम TSR पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3,250 फैंसीडिल की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और अभी तक एक्यूज्ड का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुड़ा पुलिस स्टेशन के अंडर आता है। सर वो जो डिस्ट्रिक्ट पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज़ है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1,800 to 2,000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3,250 को आप देख लो अराउंड। উধারবন্দে দুর্গানগরে অসহায় বিধবার ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। শুক্রবার মামলা উধারবন্দ থানায়। বৃহস্পতিবার রাত্রিবেলা উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জমি দখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারিণী জমিরুন্নেছা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরেই স্থানীয় আলাউদ্দিন লস্কর, আয়ুবউদ্দিন লস্কর, জামালউদ্দিন লস্কর সহ আরও অনেকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন্নেছা লস্কর সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময়ও অভিযুক্তরা নানা বাধা সৃষ্টি করে এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। জমিরুন্নেছার প্রধানমন্ত্রী আবাস ঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে তার সমস্ত সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা ও তার 2 কন্যা শুক্রবার সকালে উধারবন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনার প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জমিরুন্নেছা লস্কর সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। আমার নাম জমিরুন্নেছা লস্কর। তো কদিন বাদে বাদে লড়াই করেন, দরবার করেন, এর বাদে ঘর এখানে ইন্দিরাবাস ঘর, এখানে বাইসলাম ঘর, এখানে বানাইবার দেন না, রাস্তা বাই আটিবারও দেন না, কারেন্টও আনিবার দেন না। আর ঘর জ্বালাইলি তা কইয়াও তো জ্বালাইলি। আমার বাড়ি গুড়ালি, দুর্গানগর বাট পাই। গতকাল রাত তো তারা হুমকি দিছেন আমারে, আলাউদ্দিন লস্কর, আইবালি লস্কর, জামালউদ্দিন লস্কর, তার পরিবারও আরো 2 জন ছেলে আছে। মারতা করে হুমকি দিয়া দৌড়িয়ে গেছো।
হুমকি দিছেন গত দিন আমরা তারা বাড়িতে গেছিলাম এফআইআর এখান লইয়া তারা অবজেকশন দিছেন আমার বাড়িতে কিচ্ছু পাই না ওখান লইয়া আমি অবজেকশন লইয়া পুলিশ লইয়া গেছিলাম ও সময় তারা পুলিশ আইছেন আর আমার হুমকি দিছে আরে জ্বালাই উঠেছে আর কেউ নাও তারাও জ্বালাইছে আমরা উদার বন্ধা না আমি নিয়ে আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় বিচার চাই জমা দিছি এফআইআর জমা দিছি মার ঘর আমরা মা দুইজন খালি মা আর একজন আর বোন দুইজন লইয়া থাকেন তারাও ন আজ কয়দিন থেকে তারা ওরকম ঝগড়া করিয়া আমার মারে তারা কুদাইন মারা ধরা করেন থানাতে এফআইআর দেওয়া হয় 3বার করে এফআইআর দেওয়া হয়েছে থানাত তারা কোনো অ্যাকশন লইছেন না স্যার তারা এলকু বর্তমানে কালকে হুমকি দিয়া তারা গড় আমরা জ্বালাই লিছেন মানে আগুন লাগাই দিছে জ্বালাই লিছেন তারা এলকু আমরা ন্যায্য বিচার চাই আমরা ন্যায় বিচার আমরা লাগে ন্যায্য বিচার আমরা লাগে আমরা মা গরিব মানুষ আমার মা লাড়ি বেটি মানুষ লাড়ি বাড়ি কাম করি খাই না আমরা কিতা করতে কিতা অপরাধ তারা লগে করছে আমরা মায়ের তারার কিতা তো গড় ফাইলে গড় না মালাইতে দেন না কিচ্ছু দেন না কারেন্টর লাইনও দেন না ধর্ম মানুষের গড় টিকিতে পারে না তারা তখন কাছাড়ের নতুন এসএসপি পার্থপ্রতিম দাস আইপিএস এবং শ্রীভূমি জেলার এসএসপি হয়েছেন লীনা দোলে এপিএস। অন্যদিকে নোমাল মাহাত্তা এপিএস সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট কাছাড়কে কোকড়াঝাড়ের সিনিয়র পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে, যা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। শিলচরের ঐতিহ্যবাহী রেড ক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সাংসদ সুস্মিতা দেবীর নেতৃত্বে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার শিলচরের ঐতিহ্যবাহী রেড ক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করে। অভিযোগ, হাসপাতালের কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত, রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, এমনকি চিকিৎসকের অভাবে বহু রোগীকে ফিরে যেতে হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল শনিবার হাসপাতালটি পরিদর্শন করে। উল্লেখ্য, গত আগস্ট মাসে আসামের রাজ্যপাল এই রেড ক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে সাংসদ সুস্মিতা দেব গভীর উদ্বেগ প্রকাশ করেন। সুস্মিতা দেব জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি আসামের রাজ্যপাল এবং প্রয়োজনে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। তার অভিযোগ, প্রশাসনের নাকের ডোকায় রেড ক্রস হাসপাতালটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ গত 5 বছরে জেলা প্রশাসন একটি নির্বাচনও আয়োজন করতে পারেনি। বর্তমানে হাসপাতালের একাধিক কক্ষে তালা ঝুলছে, চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ। হাসপাতাল ধ্বংসের এই পরিস্থিতির জন্য সাংসদ স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন। শিলচর রেড ক্রস ব্রাঞ্চে এসছি। কেন এসছি? কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচর রেড ক্রস, যেটা আমাদের ঐতিহ্য ছিল, আজকে এখানে বেতন নেই, এখানে পেশেন্ট আসে না, যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না, ওদের চিকিৎসা হয় না। আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেড ক্রসে এই 2025-এ আসলেন। আমি শুনেছি প্রায় 2-3 লাখ টাকা খরচা হয়েছে, একটা এখানে প্রোগ্রাম হয়েছে, উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনঅগারেশন করেছেন। আই এম শকড। রেড ক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়াতে না কিন্তু সমস্ত দুনিয়াতে আছে, বিশ্বতে আছে। এই রেড ক্রসে ডক্টর মনমোহন সিং 50 লাখ টাকা দিয়েছে, আজকে অবস্থা দেখেন বিল্ডিং এর। আজকে 3 থেকে 4 মাস থেকে রেড ক্রস শিলচরের স্টাফরা বেতন পাচ্ছে না, কিন্তু গভর্নরের প্রোগ্রামে 3 লাখ টাকা খরচ হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা রেড ক্রস চালাচ্ছেন, রেড ক্রসের তো একজন সেক্রেটারি আছেন, যে 2020-এর পরে রেড ক্রসের ইলেকশন হয় না কেন? রহস্যটা কি? এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেড ক্রসেও সিন্ডিকেট চলছে, আর ডিএসএ তো শেষ পেয়েছে। সো এই রেড ক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল, আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন,
জায়গা, এই বেডে জায়গা থাকতো না। আজকে এই রেড ক্রসকে ধ্বংস করার জন্য দায়ী কে, আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই। এই দেখেন বিল্ডিং, 1 কোটি টাকার বিল্ডিং, এখানে 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল, এই টাকাটা কোথায়? আজকে মনমোহন সিং এর 50 লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি, খালি বড় বড় কথা। আমি গভর্নরকে চিঠি লিখব এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লিখবো, যিনি ভারতবর্ষের রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট। আমি কন্ডেম করছি এত ভালো একটা চিকিৎসার সংস্থাকে আজকে নষ্ট করা হয়েছে শিলচরে। আমি গভর্নরকে চিঠি লিখব এবং আমি কাছাড়ের জেলা শাসককে বলছি যে আপনার চোখের সামনে এবং নাকের নিচে রেড ক্রসটা নষ্ট হয়ে যাচ্ছেন, আপনি একটা ইলেকশন 5 বছর থেকে করাতে পারছেন না। ভেরি ভেরি স্যাড। আজকে আপনি কেন এসেছেন? এখানে পেশেন্ট কতজন পেয়েছেন আর ডাক্তার কতজন আছে? দেখেন, একজন ডাক্তার আছেন, উনিও বা কি করবেন, ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই। ডাক্তার রেড ক্রসে কিভাবে আসে, এটা হলো সেক্রেটারির কাজ, ডাক্তার আনা। সেক্রেটারিকে চিঠি দিবে, কোয়ালিফিকেশন দেখা হবে, ওকে ডাক্তার এখানে রাখা হবে। 2 নম্বর কথা, ম্যাক্সিমাম রুমের উপরে ভিতরে তালা লাগানো, 8 জন পেশেন্ট আছে খালি। এটা রেড ক্রসটা ধ্বংস কিভাবে হলো? আজকে ইলেকশন হয় না কেন, জেনারেল বডি মিটিং হয় না কেন, যেটা আগে হতো? যেই জিতে আসুক, হার জিত থাকে ইলেকশনে। এটা দায়ী কে? এটা দায়ী আমি বলবো জেলা শাসক। উনি কেন ইলেকশন করছেন না? আজকে অ্যাডহক কমিটি 5 বছর থেকে আছে। হ্যাঁ, এটা সেক্রেটারি শিলচরের এমএলএ। আমি ওনাকে বলতে চাই, উনি এমএলএ হওয়ার পরে মিউনিসিপ্যালিটির ইলেকশন বন্ধ, রেড ক্রসের ইলেকশন বন্ধ, এখন ডিএস এর ইলেকশনও বন্ধ হতে যাচ্ছে। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত উজান তারাপুর থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত উজান তারাপুর অঞ্চল থেকে MZ01J0444 নম্বরের একটি গাড়ি তল্লাশি চালিয়ে 30টি সাবানের বাক্স থেকে 401 গ্রাম হেরোইন জব্দ সহ দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 3 কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। বহির্রাজ্যের প্রচারের উদ্দেশ্যে হেরোইন নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলার। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাছাড় পুলিশ কাজ করে যাবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱা কালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো লক্ষ্মীপুৰ থানাৰ অন্তৰ্গত উজান তাৰাপুৰ অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 30টাকৈ চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন থকা অৱস্থাত আমি এটা গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ। যিখন গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ সেই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে MZ01J0770444। এই গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ইয়ালৈ আহিছিলে আৰু যেতিয়া গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হয় তাত থকা দুজন ব্যক্তি, তেওঁৰ নাম দিলৱাৰ হুছেইন, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল কৰিমুদ্দিন, তেওঁৰ ঘৰ হ'ল পাথাৰকান্দি শ্ৰীভূমি। তেওঁ এই গোটেই সামগ্ৰীখিনি 30টা চাবোনৰ বাকেচত সন্দেহযুক্ত হিৰোইন তেওঁ কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু যেতিয়া আমি স্থলীতে আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি তাত ড্ৰাগ টেষ্টিং কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি স্থলীতে আমি জব্দ কৰোঁ আৰু বিহিত আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকোঁ। যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ বা জব্দকৃত সামগ্ৰীৰ সন্দেহযুক্ত হিৰোইন আছিলে, তাৰ ওজন আছিলে 401 গ্ৰাম আৰু তাৰ লগতে এটা আইফোন আছিলে। এই দুইটা সামগ্ৰী আমি চলিতে জব্দ কৰোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে
যে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি ট্ৰেনজিট পইণ্ট হিচাপে ইয়াৰ পৰা ৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিলে আৰু এই সামগ্ৰীখিনি যেতিয়া সামগ্ৰিকভাৱে যিখিনি জব্দ কৰা হৈছে সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 3 কোটিৰো অধিক হ'ব গতিকে বৰ্তমান সময়ত ইয়াৰ অধিক তথ্য লাভৰ কাৰণে আমাৰ অনুসন্ধান চলি আছে আৰু ইয়াৰ ফৰৱাৰ্ড লিংকেজ আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ যি আছে তাৰ বিষয়েও আমি অনুসন্ধান কৰি আছোঁ আৰু যেতিয়ালৈকে এই ধৰণৰ অবৈধ সৰবৰাহ বা অবৈধ বেহা আৰু নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ বেহা চলি থাকিব তেতিয়ালৈকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন বৃদ্ধি করতে দিবারাত্রি কাজ করলেও কতিপয় মেডিকেল অফিসার এবং স্বাস্থ্যকর্মীর কারণে স্বাস্থ্য পরিষেবা লাটে উঠতে শুরু করেছে। বিশেষ করে 59 জেলার জেলা সদর কৈলাসহরে দিনের পর দিন কতিপয় মেডিকেল অফিসার এবং স্বাস্থ্যকর্মীর কারণে স্বাস্থ্য পরিষেবা একেবারে তলানিতে চলে যাচ্ছে। কৈলাসহরের জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলির ঘটনার পর আরেক বেআব্রু স্বাস্থ্য পরিষেবার চিত্র প্রকাশ্যে এসেছে। দূরদূরান্ত থেকে রোগীরা ডাক্তারকে দেখাতে এসে সকাল থেকে দুপুর অবধি ডাক্তারের দেখা পায়নি রোগীরা। ঘটনা কৈলাসহরের দুর্গাপুর এলাকায় অবস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে। উল্লেখ্য, কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র থেকে প্রতিবন্ধী শনাক্তকরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। তাছাড়া প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক সরঞ্জাম দেওয়া হয়। বিনামূল্যে প্রতিবন্ধীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। প্রতিবন্ধীদের বিনামূল্যে অত্যাধুনিক পদ্ধতিতে ফিজিওথেরাপি পরিষেবা দেওয়া হয়। তাছাড়া প্রতিবন্ধীদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং অঙ্গ সঞ্চালনের সহায়ক যন্ত্র সংযোজন করা হয়ে থাকে। এছাড়াও আরও নানান পরিষেবা দেওয়া হয় জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র থেকে। কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার ফলে 2025 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি পুরস্কৃত করেছিলেন কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রকে। কিন্তু বিগত কয়েক মাস ধরে কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র থেকে জেলার প্রতিবন্ধীরা সব ধরনের সরকারি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেন যে কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়মিতভাবে চিকিৎসকেরা আসেন না। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধীরা স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য আসার পর ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু চিকিৎসকের দেখা মেলে না। এমনই এক চিত্র প্রকাশ্যে এসেছে। দূরান্ত থেকে প্রতিবন্ধী সহ আত্মীয় স্বজনরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে সকাল 10টায় আসলেও দুপুর 2টো অবধি চিকিৎসক আসেনি বলে জানান প্রতিবন্ধীরা। চিকিৎসক না পেয়ে প্রতিবন্ধীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রায় সময় জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকেরা সময় মতো কিংবা নিয়মিতভাবে আসেন না বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কোনো কর্মী ক্যামেরার মুখোমুখি হয়ে মন্তব্য করতে নারাজ। এখন দেখার বিষয় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কোনো ধরনের কার্যকরী ভূমিকা পালন করেন কিনা। তাছাড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিলি এবং জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়মিতভাবে চিকিৎসক না আসার কারণে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে কি, এটাই জেলাবাসী জানতে চায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ওই মেয়েরে লই আছে আর এদিকে ডক্টর দেখানি আর তার সার্টিফিকেট রিনিউ করা লাগে তার লাগে। কোন সময় আছেন? সকাল 10:30টার সময়। এখন কয়টা বাজে? তখন তো 2টার উপরে আছে। কি পাইছেন না? ডাক্তার আইছে না? ডক্টর মানে আইবো কইতাছে, আমরা বইয়া রইছি আর। আপনার রোগী আপনার কে হয়? আমার মেয়ে মানে কি অসুখ? মানে পুরা মানে এদিকে কিছু বুঝে না, পুরা মানে মাইন্ড একদম না। তো আজকে তারিখে সার্টিফিকেট আছে নি? আছে। তো আজকে কে লেগে আছে? আজকে সার্টিফিকেট তার মানে রিনিউ করা আর ডক্টর দেখানে একটু পার্সেন্ট কিছু বাড়ানি লাগে। তখন কতক্ষণ থাকবেন এইভাবে? তো ডক্টর আসে না পর্যন্ত থাকা লাগবো। ডিআরটিসি অফিস আইছি সকাল 10টা থেকে মেন্টাল রুগী নিয়ে অপেক্ষা করতেছি। এমন ডাক্তারের বার্তা নাই, এরা কোনো করা যান না, হাতে বার্তা দৌড়ে। আর এই অবস্থা যদি হয় তাহলে আমরা এমনি গভর্নমেন্টের বেতন করা তারা এখনও এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। আপনি সকাল 10টায় আইছেন? সকাল 10টা। এখন কটা বাজে? এখন 2:05 বাজে। এখনও ডাক্তার আইছে না? এখনও ডাক্তারের বার্তা নাই। আপনি কি নিজে রুগী না রুগী নিয়ে আইছেন? আমার রুগী লিয়ে আইছি। কী ধরনের রুগী আপনার? মেন্টাল রুগী। এখানে মানে কী ধরনের রুগী আসে? আরও ভ্যারাইটি রুগী আছে, তো আমার তো মেন্টাল রুগী না। আমার বাচ্চারা
আর তার মা ডাক্তার নাই শুনতাম তার আগে বুকুয়া তুমি কি নিজের রুগী নেই? তোমার বাড়ি কোন জায়গা? কোন জায়গায়? বাবুবাজার। কটার সময় আছো? 10টায়। এখন কটা বাজে? 2টা। ডাক্তার নাই? বাধারঘাট রেল স্টেশনে পার্সেল কাউন্টারের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। স্থানীয় একজন জানিয়েছে যে প্রায় 4 ঘন্টা অধিক পড়েছিল এক দেহ। পুলিশ শুধু তালবাহানা করছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে 8:30টার সময় আইসি আয়া দেখলাম আরো যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে 7টা থেকে 7:30টার ভিতরে আসলো। 7টা থেকে 7:30 প্রায় 11টা 11:30 বাজে। ওখানে লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে। থানা তো ফোন করা হয়েছে, কইছে ফরেন্সিক রিপোর্ট আইব, তারা টিম আইব। ফরেন্সিক রিপোর্ট থানা দেবো 100 নম্বরে ফোন করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হইব। ওখানে আইতাছে, ওখানে কোনো বডির কোনো সত্যের নেই। তো চিনা পড়েছে না, কোনো সময় দেখছি না। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্রিজ নয়, বাঁশের সেতুই ভরসা। অবশেষে ক্ষোভে ফেটে পড়ল আমবাসা। জাতীয় সড়ক অবরোধে স্থানীয়দের বিক্ষোভ। কথায় আছে কান টানলেই মাথা আসে। প্রশাসনের ঘুম ভাঙাতে এবার সেই কান টানলেন আমবাসার সাধারণ মানুষ। ধলাই জেলার আমবাসা ব্লকের রাইপাশা এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1000 পরিবারের বসবাস রাইপাশা অঞ্চলে। বহু বছর আগে এলাকার একমাত্র স্টিল ব্রিজটি ভেঙে যায়। তারপর থেকেই মানুষ পারাপারের জন্য বাধ্য হয়ে বাঁশের সেতু ব্যবহার করছেন। এই অস্থায়ী সেতুটি গত 4 মাস ধরে একেবারে জরাজীর্ণ, যা এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর প্রতিবাদে এদিন সকালে আমবাসা বেদবাগান এলাকার সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। আমাদের শিশু, বৃদ্ধ সবাই প্রতিদিন এই বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াত করছে। একদিন বড় দুর্ঘটনা ঘটবে, তারপরই হয়তো প্রশাসনের ঘুম ভাঙবে। ক্ষোভ উগরে দেন অবরোধকারীরা। খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আলোচনা করেন অবরোধকারীদের সঙ্গে। শেষমেশ পূর্ত দপ্তরের ব্রিজ নির্মাণে আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে স্থানীয়দের প্রশ্ন রয়ে গেছে, আশ্বাস তো বহুবারই পেয়েছি, এবার কি সত্যি হবে ব্রিজ? ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নতুন ব্রিজ হইব নয় মাস হইছে অনেক বাসার ইয়া দেখছে মানুষ যাতায়াত করানোর লিখা, তাহলে এটাও ভেঙ্গা গেছে। তাহলে 2-3 দিন তারা কই থেকে বেড়া সেড়া লই আইছে, তাহলে আমরা না করতে লাগাচ্ছি। আমরা আগে ব্রিজের কাজ শুরু হোক। কোন গ্রামের আপনারা লোক? আমরা রাইপাশা। কত ফ্যামিলি আছে এখানে? এখানে ট্রাইবাল বাঙালি মিললে 1200। তো এখন আপনারা চাইতেছেন? আমরা চাইতেছি ব্রিজের কাজ শুরু হোক। সবাই লোকের কথা কতদিন ধরে এই অবস্থা? 9 মাস চলছে এখন। অনেক ফুলাফান কইরা দুঃখ পাইতেছে, একটা রুগী লিয়ে যাও না, তারপরে স্টুডেন্ট স্কুল যাইতে পারে না, তারপরে এইবারে এই বাসার একটা বিচ্ছান পুরা ভাঙে। এটা কি এডিসি এলাকা? অনেক অপেক্ষা করছি আমরা, আমরা কোন গ্রামের লোক আপনারা? আমরা রাইপাশা। কত ফ্যামিলি আছে? নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। 62 বোতল বিলেতি মদ সহ এক যুবক আটক খোয়াইতে। অবৈধ কাগজপত্র ছাড়া বাইক আটক সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি। নেশা বিরোধী অভিযানে সাফল্য এলো খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্ব পুলিশ বাহিনীর। গোপন সংবাদের ভিত্তিতে আজ খোয়াই এয়ারপোর্ট মাঠ সংলগ্ন এলাকায় হানা দিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় 62 বোতল বিলিতি মদ সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনী। বাইক সমেত ধৃত যুবকের নাম মিল্টন দেববর্মা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে খোয়াই শহরে অবৈধ কাগজপত্র এবং হেলমেট বিহীন যে সমস্ত বাইক ঘোরাফেরা বা চলাচল করছে, তাদের বিরুদ্ধে এবার সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির অভিযান শুরু হয়েছে বলে জানালেন ওসি রঞ্জিত সরকার। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা খবরের ভিত্তিতে
যে এয়ারপোর্ট কোয়া এয়ারপোর্ট আছে সেখানে লিঙ্কন দেববর্মা নামে একজন লোকের কাছ থেকে আমরা বিভিন্ন জাতের 62 বোতল বিলেতি মদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের যে উন্নয়ন যে ডিআর পুলিশ ছিল, তারা আমাদেরকে সাহায্য করেছে। দ্রুত প্রয়াসে আমরা এই রেড আমরা সম্পন্ন করেছি। স্যার বাইক কি ধরা হয়েছে? হ্যাঁ, কয়টা বাইক ধরা হয়েছে? আরেকটা হচ্ছে শহরে যে নাম্বারবিহীন যে বাইকগুলি চলছে বিভিন্নভাবে কাগজপত্র ছাড়া উইদাউট হেলমেটে, ওই বাইক আমরা 3টা এই পর্যন্ত ধরেছি এবং আমাদের রেড জারি আছে, রেড চলছে। আরও বাইক ধরা হবে যেগুলির কাগজপত্র নেই বা উইদাউট হেলমেট বা অতিরিক্ত গতিতে বাইকগুলি চালাচ্ছে, ওই বাইকগুলি আমরা ধরছি। স্থানীয় যুবকদের উদ্যোগে শিবের ডুমরু থিমে প্রথম কালী পুজো আয়োজন ইয়ংস্টার ক্লাবের। শিলচর হাইলাকান্দি রোডের লিংক রোড সংলগ্ন এগ্রিকালচার ক্যাম্পাসে প্রথমবারের মতো কালী পূজার আয়োজন করেছে ইয়ংস্টার ক্লাব কালী পূজা কমিটি। এবছর তাদের পূজার থিম রাখা হয়েছে শিবের ডুমরু। পূজার প্রস্তুতি চলছে জোর কদমে, এলাকায় বইছে উৎসবের আমেজ। ক্লাবের পক্ষ থেকে শঙ্কর সূত্রধর জানান, এই প্রথমবার স্থানীয় যুবকরা একত্রিত হয়ে কালী পূজার উদ্যোগ নিয়েছেন। পূজার দিনে পুষ্পাঞ্জলি প্রদান ও মহাপ্রসাদের বিশেষ ব্যবস্থা থাকবে। যদিও এবারে বিগ বাজেটের আয়োজন করা হয়নি, তবুও শিবের ডুমরু থিমে মণ্ডপ সাজানো হচ্ছে আকর্ষণীয় আলোকসজ্জা সহ। আগামী বছর থেকে বৃহৎ পরিসরে পূজার পরিকল্পনা হাতে নেওয়া হবে বলেও তিনি জানান। পূজাকে সফল ও সুন্দরভাবে সম্পূর্ণ করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তারা সকলকে কালী পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ইয়ংস্টার কালী পূজা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিপ্লব মালাকার, অনুপ কানু ও শঙ্কর গৌড়, সহসভাপতি অয়ন চক্রবর্তী ও শঙ্কর সূত্রধর, সম্পাদক শানি দাস, সহ সম্পাদক বিজয় দাস এবং কোষাধ্যক্ষ সুমিত রায়। নমস্কার সবাইকে। আমরা ইয়ংস্টার কালী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে আগাম দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা জানাই। লিংক রোড সংলগ্ন এগ্রিকালচার ক্যাম্পাসে আমাদের পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এবার প্রথমবার আমরা কালী পূজা ইয়ংস্টার ক্লাব কালী পূজা কমিটির পূজা অনুষ্ঠিত করতে চলেছি এবং পূজাতে সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পূজায় মহাপ্রসাদও বিতরণ হবে আর আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের পূজার থিম এবার হচ্ছে মহাদেব বাবার ডমরু, ওটা একটা আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আগাম দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা বলে নমস্কার জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ। আপনারা আসবেন, দেখবেন আমাদের ইয়ংস্টার ক্লাব কালী পূজা কমিটির এবারের প্রথমবারের পূজা। আমরা আগামী বছরও দেখবো, আরো ভালো করে করার চেষ্টা চালাবো।